অনেক 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 অপেক্ষা করেছি তে আর জাঙ্কুকে একসাথে দেখানোর জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। এই পর্বেই তে আর জাঙ্কুককে একসাথে দেখতে পারবো আমরা। মানে তে আর জাঙ্কুকের এই পর্বেই প্রথম দেখা হবে। দেখা যাক জেকে মাস্তান কি করে এই ভীতু তের প্রেমে পড়ে। লিসা রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। তিনতলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু জিমিন চুপচাপ বসে আছে। তার এসবে কোনো মাথা ব্যথা নেই। লিসার মতো এমন অহংকারী মেয়েকে নিয়ে তার মাথা ঘামানোর কোনো সময়ও নেই। লিসার বর কালো না মোটা সেসব নিয়ে জিমিনের কোনোই আসে যায় না। তেকে দেখতে না পারায় জিমিন বাধ্য হয়ে ফোন নিয়ে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে তাকাচ্ছে দরজায়। তের আসার অপেক্ষা করছে। মনে মনে ভাবছে তে আমাকে বলেছিল হাতের সব কাজ শেষ করে আমার সাথে এসে গল্প করবে, কিন্তু মেয়েটার কোনো খবরই নেই। কোথায় যে গেল মেয়েটা? একেবারে ফ্রি যে কবে হবে? উফ, কতদিন মন প্রাণ খুলে বান্ধবীর সাথে গল্প করি না। জিমিন আর চোখে একবার লিসার দিকে তাকালো। লিসা ক্রমাগত এখান থেকে ওখানে পায়চারি করছে, জোরে জোরে হাঁটছে। সে অশান্ত অস্থির হয়ে আছে। সেও অপেক্ষা করছে তের। বারবার দরজার দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এই মেয়েটা এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন। লিসা বারবার সুগাকে কল করছে, কিন্তু সুগার নাম্বার বন্ধ। ভয়ে লিসার ঘাম ছুটছে। মনে মনে ভাবছে সুগা কি তাহলে আমার জায়গায় তেকে দেখে রেগে গিয়েছে? উল্টাপাল্টা কিছু করলো না তো মেয়েটার সাথে? না না, যাই হোক, সুগা এত খারাপ কাজও করবে না। তাহলে তাহলে তে ফিরছে না কেন? অত অবাধ্য আমার মেয়ে না। লিসার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা চলে আসলো। মনে মনে ভাবলো তে দেখতে ভীষণ সুন্দর। এত সুন্দরী একটা মেয়েকে দেখে সুগার আবার নিয়ত খারাপ হয়ে গেল না তো? তাছাড়া তার বন্ধু তো জেকে মাস্তান। জেকে হাজার হলেও একজন পুরুষ মানুষ। বোকা তেকে কোনো বিপদে ফেললো না তো তারা? লিসার বুক কাঁপছে ভয়। ছোটবেলা থেকে তেকে সে পছন্দ করে না। যতই যাই হোক না কেন, তারপরও এই বোকাতে কোনো বিপদে পড়ুক, অনাথ মেয়েটা কোনো ঝামেলায় জড়াক, সেটা অবশ্যই লিসা কখনোই চাবে না। লিসা সুগাকে বারবার কল দিচ্ছে, অথচ তার ফোন বন্ধ আসছে। লিসা ভয় বিছানায় বসে পড়ল। রাগে বিছানার চাদর খামচে ধরল। এরই মধ্যে জেনি রুমে ঢুকলো। জেনিকে দেখে উঠে দাঁড়ালো লিসা। বিচলিত হয়ে বলল, মা, দেখে দেখেছো ও কি নিচে আছে? জেনি লিসার কথায় বেশ অবাক হয়ে গেল আর বলল, এটা আবার কেমন কথা? তে এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না। ভাবলাম জিমিনের কাছে আছে হয়তো, তাই তাকে খুঁজতে এসেছি। লিসা ঢোক গিলল ভয়। মনে মনে ভাবলো যা ভেবেছিলাম তা সত্যি নয় তো। তে নিচে নেই, বাসায় নেই। এত রাত্রে মেয়ে গেল কোথায়? নিশ্চয়ই ওই শয়তান সুগা ওর সাথে কিছু করেছে। জিমিন কথাটা শুনে উঠে চলে আসলো জেনির কাছে আর বলল, খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই লিসা আপু, তুমি না তেকে কোথায় যেন পাঠালে দেখলাম। কোথায় তে বলো? জেনি ভ্রু কুঁচকে তাকালো লিসার দিকে। লিসা ধীর গলায় সময় নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তোর আসার কথা, তাই না? জেনি এবার উদ্বিগ্ন হয়ে পড়ল আর বলল, মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশে কিছু চেনেও না যে একা যাবে। আর চিনলেও বা কি, আমাকে ছাড়া ও এক কদমও পা বাইরে ফেলে না। কোথায় গেল তাহলে মেয়েটা? লিসা মনে মনে ভাবলো নিশ্চয়ই ওই সুগা কিছু করেছে তেকে। সারাক্ষণ আমাকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে একটা সুন্দরী মেয়ে দেখে লালা বেরিয়ে গেল মুখ থেকে। সে ক্ষুব্ধতায় অকথ্য দুইটা গালি দিল সুগাকে। তখনই মিনহো রুমে এসে হাজির হলেন। জেনিকে দেখে বললেন, তুমি এখানে কি করছো জেনি? বেআইন সাহেবা খুঁজছে তোমাকে, চলো। জেনি বেশ দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে বলল, তেকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখেছো ওকে? মিনহো কিছুটা থমকালো। তার চোখের সামনে ভেসে আসলো একটা ছেলের তের মুখ চেপে ধরা আর জাঙ্কুকে তেকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করে মিনহো কঠোর কণ্ঠে বলল,
আমি কি করে দেখবো ওই মেয়েটাকে? কাজ ফেলে আমি কি টেকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, হয়তো আছে আশেপাশের কোথাও। জেনি তখন বলল, কিন্তু আমি তো ওখানে দেখলাম মেয়েটা কোথাও ছিল না। মিনহো তখন বলল, আশ্চর্য, এমন ওভার রিয়্যাক্ট করছো কেন জেনি? তে কোনো বাচ্চা মেয়ে না যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলো গিয়ে। আর যদি মেয়ের শ্বশুর বাড়ির আপ্যায়নে কোনো রকমের কমতি রাখো, তাহলে মনে রেখো আমাদের মেয়েটাও তার শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কথা শুনবে। তখন আর আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। জেনে তখন বলো, কিন্তু তাকেও তো খুঁজতে হবে নাকি? মিনহো তখন বিরক্ত হয়ে বলল, আবারও ইয়ঞ্জন তো রাস্তায় খেলছে বন্ধুদের সাথে, হয়তো বা আছে ইয়ঞ্জনের সাথেই। সারা জীবন তো শুধু তের কথাই ভাবলে, এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটাও ভাবো। চলো এখন, আহা আসো তো। মিনহো হাত টেনে জোর করে জেনিকে সেখান থেকে নিয়ে গেল। যেতে যেতেই লিসাকে বলল, তুমি তৈরি থাকো লিসা, একটু পরে কাজে আসবে বিয়ে পড়াতে। লিসা ভয় থম মেরে দাঁড়িয়ে রইল। জিমিন শান্ত থাকতে পারল না, তার ভেতরটা উত্তেজনায় ছটপট করছে। নিচেও নেই, উপরেও নেই, আশেপাশেও নেই। এসব ভেবেই জিমিন আর সময় নষ্ট করলো না, তেকে খুঁজতে রুম থেকে বের হয়ে গেল। অপরদিকে তেকে নিয়ে আসা হয়েছে একটা নির্জন খালি বাসায়। বাড়িটা মূলত কাইদের। সেই বাড়িটা এখনো অসম্পূর্ণ, বানানো হয়নি। জাংকুক দারোয়ানকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছে, যেন কেউ কিছু না জানতে পারে। বাড়িটা শহর থেকে অনেক দূরে, কেমন গ্রামের পরিবেশের মতো। জাংকুক দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল, ঠিক তখনই জেহব জাংকুকের কাছে এসে বলল, জেকে এসেছি তো অনেকক্ষণ, এতক্ষণে মেয়ের বাসায় নিশ্চয়ই মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে, তাই না রে? জাংকুক সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তা তো স্বাভাবিক, যার বিয়ে সেই মেয়ে বাড়িতে নেই তাকে তো সবাই খুঁজবে, তাই না? জেহুব তখন হাসলো আর বলল, দোস্ত, আমি তো অসহায় বরের কথা ভাবছি, সেজে গুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস কি বেইজ্জতিটা না হবে সেই ব্যাটার, ইস কি লজ্জা। একমাত্র কায়ের মুখ গম্ভীর, গোমরা মুখ নিয়ে জাঙ্কুকের সামনে এসে বলল, কিন্তু আমার এসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। জেকে মাস্তান, যাকে নাকি সবাই ভয় পায়, সেই একটা মেয়েকে এভাবে লুকিয়ে তুলে নিয়ে আসলো। আরে জেকে মাস্তান যদি সেই মেয়েটাকে সবার সামনে তুলে নিয়ে আসতো, তাহলে কারো বাপেরও সাধ্য ছিল না এই জাংকুককে মানা করার। জাংকুক তখন সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে কায়ের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক বলেছিস কাই, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই ভুলে যাচ্ছিস জেকে মাস্তানের গুন্ডামির ক্যারিয়ারে মেয়ে ঘটিত কোনো রেকর্ড নেই। না হলে যেখানে আমি খোলামেলা মাস্তানি করি, রাস্তাঘাটে লোকজন পেটাই, আমি নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পাই না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্য থেকে ওই লিসাকে উঠিয়ে আনতে পারতাম। আর তাছাড়া নারী জাতি ভীষণ দুর্বল, একটা সবল পুরুষকে আঘাত করে মারামারি করে যে আনন্দ, একটা নারীকে সেই বাজে কথা শুনিয়ে ভয় দেখিয়ে সেই আনন্দ পাওয়া যায় না। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সব থেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্যে লিসাকে আনতে যেতাম, পুলিশি ঝামেলা হতো নিশ্চয়ই, আর তাতে সবার আগে ফাঁসতো সুগা। আমার তো কিছুই হতো না, কিন্তু ওই বোকা গাধারাম ফেসে যেত। বিয়ে তো দূরের কথা, বউকে নিয়ে তখন জেলেই বাসর করতে হতো। জাংকুক তখন অ্যালকোহলের গ্লাসে চুমুক দিয়ে বলল, এইভাবে এনেছি কেউ টের পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে তাদের মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে হয়তো পালিয়েছে। ওরা ওদিকে খুঁজবে লিসাকে, আর এদিকে সুগার সাথে বিয়ে হবে লিসার। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2জন থেকে 3জন হয়ে যায়, তাহলে তো পরিবারের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবেও না। জাংকুক ভ্রু নাচালো। কাই তখন জাংকুকের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তুই যে এত ট্যালেন্টেড তা তো আগে জানতাম না। তখনই দরজায় খটখট আওয়াজ হলো, সকলেই তাকালো দরজার দিকে। কাই তখন বলল, আমি দরজা খুলছি। জাংকুক তখন কায়ের মাথায় একটা থাপ্পড় মেরে বলল, আরে গাধা নাকি,
সুগার সাথে কাজে আছে, মাস্ক পর সবাই, আমাদের চেহারা যেন কোনো মতে কেউ দেখতে না পারে। জিহব দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো সুগা। পরনে শেরওয়ানি, একেবারে ফিটফাট হয়ে জামাই সেজে এসেছে সে। পেছনে সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি পরিহিত কাজী সাহেব রুমে ঢুকলো। প্রথমে নজরে বিঁধল তার মদের বোতল আর তাসের উপর। সবার দিকে তাকালো, মনে মনে ভাবলো পুরো ঘর খালি, তার উপর এতগুলো ছেলে, নিশ্চয়ই মেয়ের সাথে জোর জবরদস্তি করে কিছু করার চেষ্টা করছে। তখনই কাজী সাহেব জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, পাত্রী কোথায়? আর এত রাত্রে বিয়ে পড়াবেন কেন আপনারা? এখানে আবার মেয়ের সাথে কোনো জোর জবরদস্তির বিষয় নেই তো? জাঙ্কুক তখন কাজীর সামনে এসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে একটা প্রশ্ন করলেও তোকে মেরে এখানে মাটিতে পুঁতে রাখবো। কাজী সাহেব কিছু বলতে পারল না, ভয়ে তার গলা শুকিয়ে আসছে। সুগা তখন অধৈর্যভাবে কাইকে বলল, আমার আমার লিসা কোথায় রে? জেহব তখন হাসতে হাসতে বলল, তোর ফুলটুসি পাশের ঘরে আছে, যা গিয়ে তার হাত পা খোল। সুগা তখন বলল, মানে কি, তোরা কি আমার লিসাকে বেঁধে রেখেছিস নাকি? জাঙ্কুক তখন রেগে বলল, কথা বেশি বললে তোকেও বেঁধে রাখবো শালা, যা ভাগ এখন। কাজী একবার জাঙ্কুকের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকালো। জাঙ্কুকের গায়ে সিগারেট আর অ্যালকোহলের বাজে গন্ধ। কাজীর যেন বমি আসছে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকতে। শুধুমাত্র টাকার অঙ্ক বেশি বলে এরকম রাত বিরাতে কোনো কিছু না ভেবেই সুগার সাথে চলে আসলো। আর এসে দেখলো এখানে একটা গুন্ডা আছে। ভয়ে কাজীর হাত পা কাঁপছে। বিছানার উপর হাত পা বাঁধা অবস্থায় দেখে পড়ে থাকতে দেখে সুগা তখন কান্না জুড়ে দিল আর মনে মনে বলতে লাগলো, ইস কি অবস্থা করেছে আমার লিসার, এভাবে হাত পা বেঁধে রেখেছে। বদমাইশ বন্ধুগুলা, একটু মায়া দয়া নেই মনে। সুগা এরপর তাড়াতাড়ি করে তের পায়ের বাঁধন খুললো। এরপর হাতের বাঁধন খোলার পর জোরে চিৎকার দিয়ে উঠল। সুগার এমন চিৎকার শুনে সবাই দৌড়ে সেই রুমে গেল আর দেখলো সুগা বড় বড় চোখ করে তের দিকেই তাকিয়ে আছে। তখনই সবাই সুগাকে বলল, কিরে, লিসাকে না দেখে কি কোনো ভূত দেখে ফেলেছিস নাকি? এভাবে চিল্লাচ্ছিস কেন? জাঙ্কুক বেশ বিরক্ত হয়ে বলল, কি রে সুগা, চিল্লাচ্ছিস কেন, কি হয়েছে বল? সুগা তখন তের দিকে আঙ্গুল তুলে বলল, এটা লিসা না, এটা অন্য অন্য মেয়ে। যে হোক, সুগার কথায় বেশ রেগে গেল আর বলল, যা হোক, একটা বললেই হলো। তুই তো মেয়েটার মুখ পর্যন্ত দেখিস নি, মেয়েটার মুখ এখন পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢাকাই আছে, না দেখে বুঝে গেলি যে এটা তোর লিসা না? মজা নেস আমাদের সাথে? সুগা তখন বলল, লিসাকে চিনতে হলে আমার তার মুখ দেখতে হবে না। এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও আমি বুঝতে পারি যে ওটা হচ্ছে লিসা। তাছাড়া এত বছরের সম্পর্কে কতবার যে ওর হাত ধরেছি তার কোনো হিসাব নেই। আমি কি তার হাত দেখেই বলে দিতে পারি এটা কোনো মতে লিসা হতে পারে না, এই মেয়েটা অন্য কেউ। তাছাড়া এই মেয়েটা অনেক বেশি ফর্সা, লিসা এত বেশি ফর্সা না। আর এই মেয়েটা অনেক রোগা পাতলা, লিসা এত বেশি রোগা পাতলাও না। জাঙ্কুক তখন বলল, তুই শিওর সুগা এটা তোর গার্লফ্রেন্ড না? সুগা তখন বলল, আমি 100% শিওর যে এটা লিসা কোনো মতেই হতে পারে না। জাঙ্কুক তখন রাগী চোখে জেহবের দিকে তাকালো। জেহব তখন আমতা আমতা করে বলল, এমন করে দেখছিস কেন আমাকে? আমি কি করেছি? সুগা তো বলেছিল লিসা বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি তো সেভাবেই তাকে তুলে নিয়ে আসলাম। জাঙ্কুক তখন বলল, এর মানে তুই মেয়েটার মুখ দেখিস নাই, তাই তো? জেহব তখন বলল, কি কি করে মুখ দেখবো? যে অন্ধকার, তাতে একটা মেয়ে দাঁড়িয়েছিল আর আমি তাকে লিসা মনে করে নিয়ে আসলাম, তাতে আমার কি দোষ বল? সব দোষ তো এই মেয়ের। এই মেয়ের কি দরকার ছিল লিসার জায়গায় নিজে এসে দাঁড়িয়ে থাকার? আমার সাথে তো কাই ছিল, কাইকে কিছু বলিস না কেন? কাই তখন বলল, যে হোপের বাচ্চা, আমি তোকে আগেই বলেছিলাম মেয়ের গায়ে কোনো বেনারসি শাড়ি নাই, বিয়ের সময় সকল মেয়ে বেনারসি শাড়ি পরে, তুই তখন আমার কথা শুনিস নাই। জাঙ্কুক তখন রেগে বলল, চুপ কর, তোরা দুইজন কোনো কাজের না, অকর্মার ঢেকি। একটা মেয়েকে তুলতে আনতে গিয়ে এত বড় বোকামি করে ফেললি তোরা, তোদের জন্য আমার মাথাটা এখন ফেটে যাচ্ছে রাগে। সুগা তখন বলল, এখন কি হবে রে জেকে?
এই অন্য মেয়ে হলে আমার লিসা কোথায়? আমার লিসার বিয়ে হয়ে যায়নি তো। এই যে কে, তুই তো কথা দিয়েছিলিস আমাকে লিসাকে এনে দিবি, এখন তাহলে আমার লিসাকে আমি পাবো না? কাই তখন বলল, শান্ত হরে সুগা, মেয়েটার জ্ঞান ফেরাই, তারপরে মেয়েটার কাছ থেকেই জানা যাবে সব কিছু। লিসার জায়গায় ওই মেয়েটা কেন আসলো, কি করতে এসেছিল, সব কিছু না হয় ওই মেয়েটার মুখ থেকে আমরা শুনবো। সকলের কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলো, আই মে উঠ। জেহব তখন বলো, জেকে রে, এভাবে করে একটা মেয়েকে ডাকলে কি সে উঠবে? তাছাড়া যেখানে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। জাঙ্কুক তখন রেগে বলো, তাহলে মেয়েটাকে কি করে উঠাবো তোরাই বল। ভুল করেছিস যেভাবে, ওভাবে ওই মেয়েটার জ্ঞানটাও তুই ফিরাবি। জেহব তখন বলো, ধুর, সব দোষ খালি আমার ঘাড়েই আসে। সুগা কান্না করছে আর বলছে, এখন কি হবে রে, আমার লিসার কি তাহলে বিয়ে হয়ে গেল নাকি? কাই তখন বলল, কান্না করিস না রে সুগা, কি আর করবি বল, মেয়েটা হয়তো তোর ভাগ্যে কখনো ছিলই না। জেহব তখন বলল, ঠিকই তো বলছি, ওই মেয়েটা কি তোর জন্য বসে থাকবে নাকি? যে দেখ, এতক্ষণে বিয়ে করে শ্বশুর বাড়িতেও চলে গেছে। জেহব তখন পানির জগ এনে পানির ছিটা তের মুখে দিতে লাগলো। কাই তখন বলল, আরে গাধা, মেয়ের মুখ থেকে কাপড়টা তো সরা। তের মুখ থেকে কাপড় সরাতেই সাথে সাথে কারেন্ট চলে গেল। জাঙ্কুক তখন রেগে বলল, সালার, কারেন্টটা এখনই যেতে হলো। তের আস্তে আস্তে জ্ঞান ফিরছে, ধীরে সুস্থে চোখ মেলল তে। হাত আর পা অনেকক্ষণ বেঁধে রাখায় হাত পা যেন অবশের মতো হয়ে গেছে। তে নড়তেও পারছে না। হঠাৎ করে তার মনে পড়ে গেল অন্ধকারে বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকায় কেউ তার মুখ চেপে ধরেছিল। এরপর কেমন একটা গন্ধ পেয়ে তের চোখটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আর কিছু মনে নেই তের। জাঙ্কুক তখন রেগে বলল, আরে বেটা, তোরা কি সবাই দাঁড়িয়ে থাকবে নাকি? মোম দে, মোম না থাকলে মেয়ের চেহারা দেখবো কি করে? ভরাট পুরুষালী কণ্ঠ শুনে তের বুকটা ভয়ে ছ্যাঁত করে উঠল। জাঙ্কুক অধৈর্য হয়ে তার পকেট থেকে ম্যাচের বক্সটা বের করে দপ করে আগুন জ্বালালো। অল্প সময়ের এই আলোতেই জাঙ্কুকের মুখটা ভেসে উঠল। জাঙ্কুকের পুরো মুখে মাস্ক, শুধু চোখটাই খোলা। হঠাৎ করে তে পায়ে নরম কিছুর স্পর্শ পেতেই সাপ সাপ করে চিৎকার দিয়ে উঠল। উপস্থিত সকলে ভরকে গেল হঠাৎ করে। জাঙ্কুক তখন রেগে তার পকেট থেকে মোবাইলের টর্চ জ্বালালো। একদম তের মুখের উপর টর্চের আলো ফেললো। সাথে সাথে চোখ মুখ কুঁচকে নিল তে। জাঙ্কুক তখন মেজাজটা খারাপ করে বলল, আই মে, মিথ্যা বললি কেন? কোথায় সাপ? কথাটা পুরো শেষ না হতেই জাঙ্কুকের চোখ পড়ল তের মুখের দিকে। তের চোখ বন্ধ করে ভয়ে চুপচাপ গুটিয়ে বসে আছে। মুহূর্তেই ঠোঁট দুইটা থামলো জাঙ্কুকের। অপলক দৃষ্টিতে চেয়ে রইল তের দিকে। তের মুখের উপর কয়েকটা চুল এসে পড়েছে। ভয়ে চোখ বন্ধ, ঠোঁটগুলো কাঁপছে। এ যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে জাঙ্কুকের মনে। তের এমন ভীতু ভীতু চেহারায় শক্তপোক্ত জাঙ্কুকের হৃদয় যেন দোলা দিয়ে গেল। জাঙ্কুক আশেপাশে সব কিছু ভুলে শুধু হাঁ করে তাকিয়ে আছে ভীতু তের দিকে। জেহবও এক পলক তাকিয়ে আছে শুধুমাত্র তের মুখের দিকে। কাই এতক্ষণ কাজীর কাছে ছিল। অন্ধকারে কাজী আবার পালিয়ে না যায়। সে রুমে এসে দেখল জেহব, সুগা সবাই তের দিকেই তাকিয়ে আছে। কাই তখন মনে মনে বলল, সালারা, মেয়ে দেখে পাগল হয়ে গেছে, দেখো তো কেমন ক্যাবলার মতো তাকিয়ে আছে মেয়ের দিকে। তখনই হঠাৎ করে কায়ের নজর গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে এভাবে তের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে কায়ের চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে ভাবলো, এ কি, যে কে, তা আবার একটা মেয়ের দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে, এ আবার কি করে সম্ভব? কিছুক্ষণ পর কারেন্ট আসায় তে তাড়াতাড়ি করে চোখটা খুলে ফেললো। তার সামনে এতগুলো ছেলেকে দেখে ভয়ে হাত পা কাঁপতে লাগলো। তার মনে মনে ভাবলো, এর আবার কারা? আমার সাথে খারাপ খারাপ কিছু করবে না তো? জেহব জাঙ্কুকের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দোস্ত, এই এলাকায় এমন চোখ ধাঁধানো মেয়ে আর আমরা আজ প্রথম দেখলাম। এটা কি করে সম্ভব রে? এতদিন এই মেয়েটা কোথায় লুকিয়েছিল?
জাঙ্কুক যেন কারো কথাই তার কানে যাচ্ছে না, সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তের মুখের দিকে। সুগা তখন এসে জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলল, তোরা এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু কি করবি না জেকে? এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। কাই তখন বলল, আর এখন এগুলো বলে কি লাভ রে, যে দেখ তোর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে। সুগা তখন বলল, আমার লিসা তাহলে আমার হলো না রে। লিসার নামটা শুনে তে যেন অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, লিসা আপুকে এই ছেলেগুলো চিনে কি করে? আর লিসা আপুর বিয়ে হয়ে যাওয়ায় এই ছেলেটা এত কষ্ট পাচ্ছে কেন? জাঙ্কুক কারো কথায় পাত্তা না দিয়ে তের দিকে ঝুঁকে পড়ল। তের এত কাছে আসায় তের ভয় গুটিয়ে গেল। ভয় ভয় মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা এত কাছে আসছে কেন? এই ছেলেটা কি আমার উপর এখন ঝাঁপিয়ে পড়বে, খারাপ কিছু করবে আমার সাথে? জাঙ্কুক তের অনেক কাছে চলে এসেছে। তের হৃৎপিণ্ডের আওয়াজ যেন জাঙ্কুকের কানে আসছে। জাঙ্কুক তখন ঝুঁকে তের চোখের দিকে তাকিয়ে বলল, আইমে, নাম কি রে তোর? তে তখন ভয় ভয় বলল, জি কি কিম 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 ট্যাং। সবাই তে তে বলে ডাকে আমাকে। কথা বলার সময় তের ঠোঁট বারবার কেঁপে উঠছিল ভয়। জাঙ্কুক তের ঠোঁটের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল। জিহোপ তখন বলল, ইস, এত ন্যাকামি বাদ দিয়ে আগে বল, ওই লিসার জায়গায় তুই কি করছিলি? জিহোপ পকেট থেকে ছুরি বের করে তেকে দেখাতেই তে জিহোপের হাতে ছুরি ভয় আবারও অজ্ঞান হয়ে গেল। জাঙ্কুক তখন রাগে জিহোপকে বলল, এই শালা, তোকে বলেছিলাম ওকে ছুরি দিয়ে ভয় দেখাতে, হয়ে গেল তো অজ্ঞান, নে যা এবার ওর জ্ঞান ফেরা। জিহোপ তখন বলল, ধুর, ভাল লাগে না, কিছু করলেই আমাকে সবাই বকা দেয়। জিহোপ তের মুখে পানি ছিটাতে লাগলো। জাঙ্কুক তখন একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম সামান্য একটা ছুরি দেখে এভাবে অজ্ঞান হয়ে গেল। উফ, মেয়েটা কি ভীতু। এই মেয়ের নাম তে কেন? ভীতুর ডিম রাখা উচিত ছিল।